সুধী দর্শক, আমাদের শুভেচ্ছা জানবেন। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মিথস্ক্রিয়ার আজকের পর্বে। প্রতিবারের মতো এবারও আমরা আমাদের সামাজিক জীবনের কিংবা পারিবারিক জীবনের একটি বিশেষ দিক নিয়ে, বিশেষ বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমাদের বিষয় হলো তরুণ উদ্যোক্তা। আমরা যখনই আমাদের জীবনের গুণগত মানের উন্নয়নের কথা বলি, যখনই আমরা আমাদের আর্থিক সামাজিক উন্নয়নের কথা বলি কিংবা দারিদ্র্য বিমোচনের কথা বলি, আমরা প্রায়শই পরামর্শ দিয়ে থাকি যে আমাদের তরুণদের এগিয়ে আসতে হবে, তরুণ প্রজন্মকে উদ্যোগী হয়ে নিজের কর্মসংস্থান তৈরি করতে হবে, যেখানে অন্যরাও কর্মসংস্থানের সুযোগ খুঁজে পাবে। কিন্তু প্রায়শই আমরা চিন্তা করি না, আমরা যখন তরুণদেরকে এরকম পরামর্শ দিচ্ছি, আমরা কি অনুকূল পরিবেশ তাদেরকে দিতে পারছি কিনা। এ নিয়ে হয়তো বিভিন্ন জনের বিভিন্ন রকম চিন্তা আছে। এই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো এবং সেজন্য আমরা স্টুডিওতে অতিথিদেরকে আমন্ত্রণ জানিয়েছি। এর ভেতরে অনেকে আছেন উদ্যোক্তা, অনেকে আছেন এই এন্টারপ্রেনারশিপের সঙ্গে জড়িত কনসেপচুয়ালি যারা এই বিষয়টি নিয়ে লেখাপড়া করেন এবং যারা উদ্যোগী হতে চান, এখনও উদ্যোগী হয়ে উঠতে পারছেন না, এমন কিছু মানুষও। শুধু দর্শক, আসুন তাহলে প্রথমেই আমরা কয়েকজন তরুণ উদ্যোক্তার সঙ্গে কথা বলি, যারা নিজেদেরকে মনে করেন তরুণ এবং উদ্যোক্তা। কয়েকজনই আছেন আপনারা এখানে। আমি যদি আপনার কাছ থেকে ধরেন আসি, কিভাবে আপনি উদ্যোগী হয়ে আপনার কাজ শুরু করলেন এবং কি কাজ শুরু করলেন? বেসিক্যালি আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড। আমি বিজনেস করার আগে আমার পারিবারিকভাবে এটা পাইনি। আমি চিন্তা করছিলাম যে আমাদের দেশে শ্রম নির্ভর শিল্প যদি বিকাশ ঘটানো সম্ভব হয় এবং সেখানে যদি আমি আমার মেধা সৃজনশীলতাকে কাজে লাগাতে পারি, তাহলে হয়তো একটা নতুন কিছু করা সম্ভব হবে। সেই দৃষ্টিভঙ্গির আলোকে আমাদের লোকাল র মেটেরিয়ালস বেস কিছু বিষয় নিয়ে আমি ভাবছিলাম। যেটা কি যখন আপনি ছাত্র অবস্থায় ছিলেন তখনই ভাবতে শুরু করেছেন নাকি? জি, আমি এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় যে সবাই হচ্ছে ছাত্রত্ব শেষ করার মুহূর্তে ভাবে যে কি করব। তা আমি এখানে একটু অ্যাডভান্স ছিলাম। আমি যখন অনার্স পড়তাম তখন থেকে আমি ভাবছিলাম যে কিছু করব। তা কি করব, অনেক ধরনের চিন্তা। মানে আপনি চাকরি করবেন না এরকম একটা সিদ্ধান্ত আপনার ভিতরে ছিল? আমি অলরেডি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার লাইফে আমি চাকরি করব না। যেহেতু আমার বাবা চাকরি করতেন, সরকারি চাকরি করতেন, তা স্বভাবতই সবাই চাচ্ছিল যে চাকরি করি। কিন্তু আমার মনে হয়েছিল যে না, আমার যে পার্সোনালিটি, আমার যে চিন্তা ভাবনা, তাতে হয়তো আমি এন্টারপ্রেনারশিপ অ্যাটিটিউড আমার জন্য ভালো হবে এবং আমিও কমফর্ট ফিল করব। আচ্ছা, বলতে চাচ্ছেন যে আমিও বিজনেস শুরু করি যখন আমি স্টুডেন্ট ছিলাম। আমি জুওলজির ছাত্র ছিলাম এবং আমি একটা স্টাডি ট্যুরে যাই কক্সবাজার। তো ওইখানে কক্সবাজারে আমাদের যে বিচে যে শেলগুলো পাওয়া যায়, আমাদের প্রচুর শেল, এগুলো দেখার পরে আমার একটা হঠাৎ কেন জানি মনে হয় যে হয়তো এখান থেকে আমি একটা বিজনেস শুরু করতে পারবো। তো তখন আমার কাছে একটা শেলের প্রোডাক্ট ছিল, আমার একটা রিলেটিভ দিয়েছিলেন, এটা উনি ফিলিপিন্স থেকে এনেছিলেন। এই স্পেশালি ওই শেলটাই আমি দেখি কক্সবাজারে প্রচুর আছে এবং আমি যখন স্টাডি ট্যুরটা শেষ করে আসার সময় আমি কিছু শেল নিয়ে আসি এবং আমি ওই প্রোডাক্টটা তৈরি। আপনি কি এখনো শেল প্রোডাক্টের সঙ্গে যুক্ত আছেন? হ্যাঁ, এখনো শেল প্রোডাক্টের সাথে যুক্ত আছি। আমি শেল, যদিও এটা আমার এখন খুবই ছোট বিজনেস, আমি এটার থেকে অনেক অন্যদিকে এক্সপ্যান্ড করেছি। আপনার পরিবারে কি অন্য কেউ বিজনেসম্যান নাকি আপনি শুধু? না, আমার পরিবারে কেউ সবাই চাকরি করে না, সবাই ম্যাক্সিমাম লোকই চাকরি করে। এতে করে পরিবার থেকে কোনো সমস্যা হয়নি যে তুমি ব্যবসাতে যাচ্ছ? না, প্রথম দিকে কিছুটা হয়েছিল, বাট ওটা আসলে হয়নি। খুব বড় সমস্যা ছিল না? অন্য কেউ বলতে চাচ্ছেন যে আমি আসছি, কোন দিকে যাব সেটা মানে সঠিক সিদ্ধান্ত নিতে পারছিলাম না। এক পর্যায়ে আমার সাথে পরিচয় হলো একজন ইম্পোর্টার, মানে উনি ইলেকট্রিক্যাল গুডস ইম্পোর্ট করে। তো উনি আমাকে চাকরি না দিয়ে বললো যে আপনি বেসিক্যালি চাকরি খুঁজছিলেন। জি। পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ার ভেতর দিয়ে যে আপনি এন্টারপ্রেনারশিপে যুক্ত হয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছেন। একটা মানে একজনের মাল আমি প্রথম সেল করতাম মার্কেটে, ইলেকট্রিক্যাল গুডস। তো দেখলাম দীর্ঘদিন আমি এটা করলাম 3-4 বছর। এটা করার পরে আমি দেখলাম যে এটাতে একটা ভালো যারা করছে, আমাদেরকে দিয়ে ওরা একটা ভালো বেনিফিট হচ্ছে। তো সেই অবস্থা থেকে আমি বিভিন্ন জায়গায় চায়না, সিঙ্গাপুর ব্রাউজিং করে এখন মার্কেটে অলরেডি আমার একটা 2-3টা প্রোডাক্ট প্রতিষ্ঠিত আছে। আমি নিজে এখন মার্কেটের যে চাহিদা, সেই চাহিদা আমার কি চলে, বাংলাদেশের মার্কেট সম্বন্ধে আমার একটা লং টাইম এক্সপেরিয়েন্স যেটা মার্কেট থেকে নিয়েছি আমি। আচ্ছা, ধন্যবাদ। আমরা আবার ফিরে আসবো আপনার কাছে। আর কেউ যদি কি এন্টারপ্রেনার, যে আপনি বোধহয় বলতে চাচ্ছেন? আমি আসলে একজন গৃহিণী ছিলাম, কিন্তু আমার সাংসারিক পরিস্থিতি এমন অবস্থাতে এসে গেছে যে আমি বাধ্য হলাম আর কি কিছু। কি করছেন এখন? এখন আমি হ্যান্ডিক্রাফটসের উপরে কাজ করছি মোটামুটি। তখন আমার সংসার, আমার হাজবেন্ডের একা রোজগারের সংসারটা চলতে খুব কষ্ট হচ্ছিল। তখন আমি চিন্তা করলাম, আমি তো হাতের কাজ পারি, আমি কেন শুধু বসে সময়টা নষ্ট করব। আমার বাচ্চাদের মানুষ করা,
সংসারে অনেক এখন আপনি লোকজন কি আছে। এটা দেশের ভেতরে বিভিন্ন হ্যাঁ, জায়গায় দেশের দিচ্ছেন? ভিতরে করছি আমি কাজটা। তো এসব চিন্তা ভাবনা করে আমি সংসারও চালালাম, কাজেও নেমে জি, গেলাম, কিছু কিছু কাজ করতে করতে কয়েক জায়গায় ঘোরাফেরাও করলাম, বেশ করলাম, আমাকে মোটামুটি সবাই সাড়া দিয়েছেন। তো এইভাবে কাজ করে আমি মোটামুটি এখন একজন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনি বোধহয় কিছু বলবেন? জি, আমি আমারও অনেকটা ওনার মতোই লাইফ। আমি চাকরির থেকে আমি আগে থেকে আমার একটা ভিশন ছিল, আই উইল বি এক্সপ্লোর মাই ওন বিজনেস। তো সেটা আমার প্ল্যান ছিল। ছাত্র জীবন শেষ করে কি আপনি? আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার। জি। তো আমার প্ল্যান ছিল যে আমি 5 ইয়ার্স জব করব টু লার্ন দ্য বিজনেস, এবং সেটার পরে আমি 5 বছর থেকে 10 বছর আমার একটা প্রোগ্রাম ছিল, এবং তার মধ্যে আমি ছাত্র অবস্থায় এরকম পরিকল্পনা ছিল? পরিকল্পনা তখনই ছিল, এবং যার ফলশ্রুতিতে আমি দেখলাম বিজনেস করতে গেলে এমবিএ একটা আমার গ্রাজুয়েশন ডিগ্রি থাকলে বিজনেস আমাকে এটা হেল্প করবে। পাশাপাশি আমি হায়ার স্টাডিতে ইংল্যান্ডে গেলাম, লেখাপড়া মানে চাকরিও করেছেন, বিজনেসের প্ল্যানটা তখন ছিল। তো সেই অনুযায়ী আমি কাজ করেছি, আমি বিভিন্ন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। করার পর 2000 থেকে বলতে পারেন আমি ওন বিজনেসে স্টার্ট করেছি। তো আমি যেহেতু ডাইভার্সিফিকেশন বিজনেসে বিশ্বাস করি, তার ফলে আমার বিজনেসটা টেক্সটাইল বেস অফকোর্স, কিন্তু পাশাপাশি আমি অন্য অন্য দিকে নিয়ে গেছি। যেমন ধরেন একটা রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট করেছি, আবার একটা ছোট্ট একটা প্রোডাক্ট কেমিক্যাল, সেটাও আমরা প্রোডাকশন। এগুলো কেন মনে হচ্ছে আপনার যে টেক্সটাইলের সঙ্গে চাইনিজ রেস্টুরেন্টের কি সম্পর্ক আছে? এটা একটা হচ্ছে যে আপনাকে ইফ ইউ ওয়ান্ট টু সার্ভাইভ, দ্যাট ইজ আপনার টেক্সটাইলটা তো আপ ডাউন, এটা সার্ভাইভাল স্ট্র্যাটেজি, রাইট? তো এটা ওই যে আমাদের সায়েন্সে বলে ডারউইনের মতবাদ যে ফিটেস্ট উইল সার্ভাইভ, হোয়াট দ্য ফিটেস্ট দোজ হু হ্যাভ দ্য ডাইভার্সিফাইড বিজনেস। ওই কনসেপ্টে আমি এগুলো করেছি। আচ্ছা, ধন্যবাদ। এই দিক থেকে কেউ আছেন নাকি এন্টারপ্রেনার? যেটা বললেন উদ্যোক্তাদের কথা হলো, আমরা যারা উদ্যোগ নিতে চাচ্ছি, স্টুডেন্ট বা আমরা যারা পাশ করেছি অনেকেই, কিন্তু প্রশ্ন হলো যে ফাইন্যান্স মানে মূলধনটা, ক্যাপিটালটা কোথা থেকে আসে? হ্যাঁ, আচ্ছা, এই বিষয়ে আমরা আসবো। ক্যাপিটালটা আমি এক প্রশ্ন করেছিলাম, মা দিয়েছেন, আরেকজন বলেছেন যে আমি 5 বছর চাকরি করে তারপরে করেছি, কিন্তু অনেকেরই তো এটা সম্ভব না। এই বিষয়ে আমরা আসবো। আপনি বোধহয় কিছু বলছিলেন? জি। অন্যদের জন্য মতো আমার বিজনেসটা অ্যাকচুয়ালি সেকেন্ড জেনারেশন, এটা আমার বাবা এস্টাবলিশ করেছে, কিন্তু আমি বাইরে পড়াশোনা করেছি এবং বিদেশে চাকরিও করেছি। তারপর আমি ফিল করলাম যে আমি দেশে এসে কিছু করতে চাই। এবং আপনি যখন বাইরে গেলেন তখন কি আপনার পরিকল্পনা ছিল যে দেশে ফিরে এসে বিজনেস করবেন, নাকি পরিস্থিতির কারণে আপনি ফিরে এসেছেন? তখন সেরকম চিন্তা করিনি, কিন্তু যখন আমি পড়ালেখা শেষ করলাম, আই গট এ গুড জব অফার, আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তখন চিন্তা করলাম যে আমি বিদেশেই থাকবো এবং ওইখানকার লাইফ স্টাইল অনেক বেটার। পরে রিয়েলাইজ করলাম যে আই শুড কাম ব্যাক টু মাই ওন কান্ট্রি অ্যান্ড ডু সামথিং ইন বাংলাদেশ। এবং আমার প্রতিষ্ঠানে আসার পরে আমাদেরটা মোস্টলি লোকাল বেস ছিল, আমি সেটাকে এক্সপোর্ট হতো কিন্তু অত ভলিউমে ছিল না। এটা এখন আমাদের 90% আমরা এক্সপোর্টে নিয়ে গেছি, পৃথিবীর 22টা দেশে আমাদের সেরামিক্স পণ্য রপ্তানি হচ্ছে। তো উইচ ইজ বাই গ্রেট অ্যাচিভমেন্ট। তবে যে একটু আগে যে একজন প্রশ্ন করলো ক্যাপিটাল নিয়ে, আই ফেল ফর দ্যাট। এবং আমি যদি এরকম একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে চেতাম উইদাউট দি ব্যাকআপ অফ মাই ফ্যামিলি, তাহলে আমার মনে হয় আসলেই খুবই একটা সমস্যা হতো। এবং যখন আমি এটা ফিল করলাম, আমরা একটা অর্গানাইজেশন সেট আপ করেছি টুগেদার উইথ আওয়ার ফ্রেন্ডস, ইটস কল জুনিয়র চেম্বার বাংলাদেশ, দ্যাট ইজ জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের একটা অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশে। এবং আমাদের ওয়ান অফ দ্য মেইন অবজেক্টিভই হচ্ছে টু এনকারেজ অ্যান্ড মোটিভেট ইয়াং এন্টারপ্রেনার্স অ্যান্ড টু গিভ দেম দ্য গাইডলাইন হাউ দে ক্যান ডু দেয়ার বিজনেস। এবং আমরা এটা নিয়ে অনেক জন্য কি করছেন, এই যে এন্টারপ্রেনারশিপ এনকারেজ করার জন্য আপনারা কি করছেন? আমরা তাদেরকে গাইডলাইন দিচ্ছি। হাউ মনে করেন যে একজন কোম্পানি করতে চাচ্ছে, হি ডাজন্ট নো হাউ টু সেট আপ এ কোম্পানি, কোথায় রেজিস্ট্রেশন করতে হবে, কি করতে হবে। ক্যাপিটালের ব্যাপারে কি কোনো হেল্প? ক্যাপিটালের ব্যাপারে আমাদের হ্যাঁ, আমরা এসএমই, আমরা যেমন কতগুলো ব্যাংকের সাথে, যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এদের সাথে আমরা আমাদের যোগাযোগ আছে এবং তারা এসএমই ফান্ডিং করছে এবং উইথ মিনিমাম সিকিউরিটি। এবং সেটাও যাতে আমরা বলছি যে এন্টারপ্রেনার্সদের যদি ভালো হয়, ট্রাস্টেড হয়, যে উইদাউট কোলাটারাল, উইদাউট সিকিউরিটি ফাইন্যান্সিং এর জন্য আপা আমার পাশে যিনি বসে আছেন, উনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আপা, আপনি অধ্যাপনার সঙ্গে আছেন এবং এন্টারপ্রেনারশিপের সঙ্গে যুক্ত আছেন, এখানে আমাদের মাইডাসের ম্যানেজিং ডিরেক্টর আছেন। আমরা একটি প্রসঙ্গ পেয়েছি যে ছাত্র অবস্থায় অনেকে চিন্তা শুরু করেছে, ইভেন কাজ করতে শুরু করেছে। এটি কি ভালো লক্ষণ নাকি এটি কি উচিত? আমার মনে হয় আমার বেলা তাই হয়েছিল, যদিও আই কাম ফ্রম এ বিজনেস ফ্যামিলি। আমার আব্বা ছিলেন ফার্স্ট বেঙ্গলি ইম্পোর্টার অ্যান্ড এক্সপোর্টার অফ পাকিস্তান, এবং আমার হাজব্যান্ড এই বিজনেসের ফলে আমার পরিবারে বিজনেস ছিল। কিন্তু আমি যখন ফাইন আর্টস পড়ছি, অনার্স করছি ফাইন আর্টসে, তখন আমি ভাবলাম শিল্পকলা দিতে সবাই শিল্পী হয়, ওয়াই ডোন্ট ইউ টার্ন ইট ইনটু বিজনেস। তখন আমি হ্যান্ডিক্রাফট বিজনেস শুরু করলাম টু মেক ইট মোর ইন ডিজাইন। এর ভিতরে কোনো মানে খারাপ কিছু নেই, ছাত্র অবস্থায় আমরা চিন্তা করতে পারি, যে চিন্তা করতে পারি, কারণ তখনই আমাদের উদ্বুদ্ধ হতে হবে যে আমার টার্গেট কি,
জীবনে। তো আমার মানে সবাই যখন চাকরির জন্য দৌড়ায়, বিশেষ পরীক্ষার জন্য দৌড়ায়, তো নিজের পা দাঁড়ানোর জন্য আমার মনে হয় উদ্যোক্তা হওয়াটাই হচ্ছে সবচেয়ে একটা আনন্দের ব্যাপার। কারণ এখানে ক্রিয়েটিভিটি থাকে, এখানে চ্যালেঞ্জ থাকে, এখানে দেশের উন্নয়নে অবদান রাখার সুযোগ থাকে, প্লাস আপনি অন্যদেরকে তো আপনি এমপ্লয়মেন্ট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এবং আমি ফেডারেশন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিরেক্টর হিসেবে তখন আমি ওই জুনিয়র চেম্বারদেরকে নিয়ে ইয়াং এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সেল খুলেছিলাম। তার মাধ্যমে টু মেইন স্ট্রিমে ইয়াংদেরকে ঢুকিয়ে দেওয়া। এবং ইউনিভার্সিটি থাকাকালীন মানে আমি আছি যদিও, সেখানে আমি ছাত্রদেরকে ওই লাইনেই এখন ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি পড়াচ্ছি, যে ওরা নিজের পায়ে দাঁড়াবার জন্য নতুন পথ খুঁজে বের করে। কারণ আপনার সরকার বা বিভিন্ন কিভাবে কত চাকরি দেবে। আমি একটা ইয়াং এন্টারপ্রেনারশিপের যে ফোরামের কথা আপনারা বলেন, সেখানে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী তারাই শুধু মেম্বার নাকি মানে মেম্বারশিপটা কিরকম? মেম্বারশিপটা হচ্ছে যারা ব্যবসা করছে অলরেডি, কিন্তু তারা অন্যদের উদ্বুদ্ধ করে ট্রেনিং করে তারপর তাদের আবার মেম্বারশিপে নিয়ে আসছে। সো ইটস মিক্সড থিং, যার মাধ্যমে এন্টারপ্রেনারশিপটাকেই আমরা প্রাধান্য দিচ্ছি এবং সেটাকে পপুলার করার চেষ্টা করছি। ধন্যবাদ। আমি একটু বলতে চাচ্ছি, আমি আসছি আপনার কাছে পরে, যে ছাত্র অবস্থায় উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা করা উচিত কিনা এই ব্যাপারে। তা আমি আমার পার্সপেকশন থেকে বলছি যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন সবসময় দেখতাম যে পত্রিকায় যখন চাকরির সার্কুলার আসতো তখন অভিজ্ঞতার কথা বলবো আর কি, কিন্তু দেখা যেত যে এই যে অভিজ্ঞতা, আমরা তো কাজ করারই সুযোগ পাচ্ছি না, বাট আমাদের অভিজ্ঞতাটা হবে কোত্থেকে? তো এই অবস্থা থেকে দেখতাম যে ম্যাক্সিমাম স্টুডেন্টরা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়তো। তো ছাত্র অবস্থায় যদি তারা উদ্যোক্তা হওয়ার কথা ভাবে, কিছু করার চিন্তা করে, তাহলে তাদের মধ্যে এই ফ্রাস্ট্রেশন হওয়ার চিন্তাটা আসে না, বরং তারা স্বাবলম্বী হতে পারবে। এই যে আপা যেটা বললেন যে এখানে সৃজনশীলতা আছে, চ্যালেঞ্জিং আছে, তো আমার মনে হয় যে উদ্যোক্তা হওয়ার চিন্তাটাও করা উচিত ছাত্র অবস্থায়, এমনি এছাড়া ফ্যামিলি থেকেও একটা সাপোর্ট পাওয়া উচিত। আমি আসছি আবার আমি একটু আপনার কাছে আসি, যে মাইডাস তো আমাদের অনেক তরুণ উদ্যোক্তাকে বিভিন্নভাবে সহায়তা দিচ্ছে। একটি প্রসঙ্গ এসেছে যে ছাত্র অবস্থায় এই চিন্তা শুরু করা প্রয়োজন, কিন্তু ছাত্র অবস্থায় যদি কেউ মাইডাসের কাছে যেয়ে ধরেন 4 জন ছাত্র মিলে একটি পরিকল্পনা করেছে এবং মাইডাসের হেল্প চাচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি করেন? কোন সুযোগ আছে কিনা? এই প্রসঙ্গে আমার আরেকটু পিছনে যাওয়া দরকার, যে মাইডাস at one time it was an NGO. It started from 1982 and the donor agency was USAID. Sometimes in 1995, donor agencies stopped their funding. And they told us, আমাদেরকে বললো যে আপনারা আপনাদের নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করেন। তখন কিন্তু যে কোনো নূতন উদ্যোক্তাকেও মাইডাস খুব অ্যাগ্রেসিভ হয়তো ফান্ডিং করেছে। ফান্ডিংয়ের পূর্বে তার ডেভেলপমেন্টের যে প্রয়োজন ছিল, প্রজেক্ট তৈরি প্রয়োজন ছিল, এগুলো সবই করেছে। কিন্তু যখন মাইডাসকে কমার্শিয়ালি রান করাবার প্রস্তাব আসলো, তখন মাইডাসের পাশাপাশি একটা সাবসিডিয়ারি কোম্পানি করতে হলো কমার্শিয়ালি রান করার জন্য, কারণ মাইডাস কমার্শিয়াল বিজনেস করতে পারে না, কমার্শিয়াল অ্যাক্টিভিটি করতে পারে না। সেই কারণে মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড করা হলো। এই প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হিসাবে, অন্যান্য আরও 28টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে। এই প্রতিষ্ঠান যেহেতু মাইডাস তার প্যারেন্ট অর্গানাইজেশন, সেই জন্য মাইডাসের যে অরিজিনাল অ্যাক্টিভিটি মাইক্রো ফাইন্যান্স, ওইটার থেকে পুরোপুরি বিচ্যুত হয়নি। ছোট ফাইন্যান্স আমরা করে যাচ্ছি, তার সাথে মিডিয়াম ফাইন্যান্সও করে যাচ্ছি, কনজিউমার্স ক্রেডিট যেটা সেটাও করে যাচ্ছি। ইদানিং আমরা হাউজিংও শুরু করেছি। কিন্তু উনি যে প্রসঙ্গটি তুলেছেন, ছাত্র অবস্থায় যদি অভিজ্ঞতা না থাকে, এখন এই যে বাংলাদেশ ব্যাংকের কন্ট্রোলের আন্ডারে কিন্তু আমরা এখন কন্ট্রোলে আছি, সুতরাং তাদের আবার ফান্ডিংয়ের কিছু রুলস রেগুলেশনস আছে। সেক্ষেত্রে হ্যাঁ, আমরা আসতে পারি, নতুন উদ্যোক্তাদের আমরা স্বাগত জানাই, তবে ওই প্রজেক্টের যে 100% টাকা আমরা দিতে পারবো না, সম্ভব নয়, যেহেতু আমাদের বিধিনিষেধ আছে। এখানে আমরা একটা অংশ অবশ্যই দিতে পারবো এবং তাকে ভালো উদ্যোক্তা গড়ে তোলার জন্য সার্বিক সহযোগিতা আমাদের ব্যবস্থা আছে, ট্রেনিং, তার পরামর্শ, তারপর তার প্রোডাক্ট মার্কেটিং, এই ধরনের সব ধরনের ব্যবস্থা আমাদের আছে।
প্রি কন্ডিশনটা কি, মানে ফাইন্যান্স দিবেন সেটা প্রি কন্ডিশনটা কি আপনারা কি এখানে আমাদের সেটাই জানতে চাচ্ছি। আমি বলতে চাচ্ছি যে অন্য যে 28টা আর্থিক প্রতিষ্ঠানের মতো আমরা কিন্তু সিকিউরিটি ছাড়া 5 লক্ষ টাকা পর্যন্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের আমরা ঋণ দিচ্ছি। কিন্তু অন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে যান, সেখানে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে যে কলেটার সহায়ক জামানত চাচ্ছে। এই ক্ষেত্রে আমরা জামানত ছাড়া 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছি। জামানত তো যারা নিচ্ছেন না, কিন্তু কি বিবেচনায় আনছেন কি জামানত না একটা কিছু তো বিবেচনায় আনবেন যে কিভাবে পার্সোনাল গ্যারান্টিও নেন না? গ্যারান্টি ক্লোজটা যে কথা বলেছেন, পার্সোনাল গ্যারান্টি আচ্ছা থাকে। তার ব্যবসায়িক অভিজ্ঞতা দেখি আমরা, তার নিজস্ব মূলধন কত আছে সেটা দেখি। এই 3টা ফ্যাক্টরে বেশি করে দেখা হয়, যে যাতে করে যিনি এই ঋণ নিচ্ছেন তিনি ঋণের ইনস্টলমেন্ট পে করে সার্ভাইভ করতে পারেন, লাভ করতে পারেন, সেগুলো বিবেচনা করা হয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমি যদি একটা সাধারণ প্রশ্নে আসি, আপনি যে কেউ উত্তর দিতে পারেন, সেটি হচ্ছে যে যদি বলা হয় যে নতুন উদ্যোক্তাদের জন্য কি অনুকূল পরিবেশ আমাদের এখানে আছে কিনা? জি আচ্ছা, আমি আসছি আপনার কাছে। জি, সেরকম পুরোপুরি নাই। আমাদের দেশে পার ক্যাপিটা ইনকাম যা, সেটার সাথে যদি আমাদের কস্ট অফ ডুইং বিজনেস ইন বাংলাদেশ যদি আমরা দেখি, সেটা অনেক বেশি। আপনি যদি একটা কোম্পানি ফর্মেশন করতে চান, রেগুলার ফিস ছাড়াও ইররেগুলার মানে যেটা আপনার অনেক আন্ডারহ্যান্ড এক্সপেন্সেস, হিডেন এক্সপেন্সেস অলসো ইনভলভ, এন্ড দ্যাট ইজ কোয়াইট এক্সপেন্সিভ। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। এবং একটা নতুন উদ্যোক্তাদের এমনি পুঁজি কম, তারপরে এখন যদি আমি একটা ট্রেড লাইসেন্সের জন্য যাই, আমার যা নর্মাল ফিস তার চাইতে হয়তো আরো ডবল ফিস বেশি দিতে হবে টু গেট দ্য লাইসেন্সটা। মানে আপনি ইঙ্গিত করছেন গভর্নেন্সের সমস্যা একটি আছে। জি, যে প্রতিষ্ঠানগুলো, যে আমি আসছি তার আগে উনি বলতে চাচ্ছিলেন একটু। বাংলাদেশের তৃণমূল পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টিতে এনজিওদের একটা বিশাল কন্ট্রিবিউশন আছে। একটা গবেষণায় দেখা গেছে যে সমস্ত মাইক্রো ফিন্যান্সের রিসিপিয়েন্ট যারা ছিল, তাদের মধ্য থেকে 10% তারা পরবর্তীতে মাইক্রো এন্টারপ্রেনার ইমপ্রুভ করছে। ওরা বিশেষত নেত্রকোনা জেলায় এটা একটা খুব ভালো মডেল হিসেবে দেখা গেছে। আর পলিসি লেভেলে এখন যেটা হচ্ছে যে একদিকে তৃণমূল পর্যায়ে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি চলছে, অন্যদিকে নগর কেন্দ্রিক আরেকটি বিশেষ প্রোগ্রাম চলছে। যেমন মহিলাদের জন্য বিশেষ উদ্যোক্তা কর্মসূচি আছে সরকারের, ইউএনডিপি সাপোর্ট দিচ্ছে সেখানে। ইভেন আমাদের জনতা ব্যাংক মহিলা উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণের ব্যবস্থা আছে। এটা তারা কম সুদে দিতে পারে, দীর্ঘমেয়াদী নিতে পারে, এবং সেটার অ্যামাউন্টও বেশি। যখন তার উদ্যোক্তা হবার পর্যায়ে পড়ে তখন তারা সেই লোনটা পায় না। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ব্যাংক যেমন আমি একটা মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্টের আমি টিম লিডার ছিলাম, অগ্রণী ব্যাংকে প্রচুর টাকা দেওয়া হলো, মানে ইফ্যাক্ট এই ফান্ডটা দিয়েছিল স্পন্সর। ওদের সাথে আমার রীতিমতো ঝগড়া করতে হয়েছে। ওরা খালি যারা গ্র্যাজুয়েটস মানে অলরেডি লোন নিয়েছে তাদেরকে খালি দিতে চায়। তো আমাদের যারা ইউনিভার্সিটি কলেজ থেকে পাশ করে গেছে তারা বসে থাকবে কেন? তো ওদের সামনে তর্ক বিতর্কের পরে ওরা রাজি হয়। কিন্তু প্রবলেম আমাদের যেটা হয়, এটার কোনো ইনফরমেশন ডিসেমিনেশন হয় না, এর কোনো পাবলিসিটি নেই যে এই ব্যাংক এটা দিচ্ছে। আর মহিলা উদ্যোক্তার কথা, যেটা মহিলারা কিন্তু জানে না যে ব্যাংকে কোথায় যেতে হবে, কিভাবে নিতে হবে, এবং নেবার সময় এত হ্যারাসমেন্ট হয় যে অ্যাকচুয়ালি মহিলারা যেভাবে ওদের বলা হয় সেভাবে কিন্তু ঋণগুলো পায় না। আর এক একটা ফর্ম এত কিছু লিখতে হয় যে ওরা ভয় পেয়ে যে ব্যাংকে নিয়ে কোথায় আটকে বসবে, কি করব। সেজন্য আমার মনে হয় পলিসি যখন ফরমেশন হবে তখন সহজ করতে, সহজ এবং স্বল্প ঋণে স্বল্প সুদে যে ঋণ এবং প্রসিডিওর আরো সহজ করে দিলে, এবং পাবলিসিটি করা যে এই ব্যাংক বলবে আমি এগুলো দিচ্ছি, অন্য ব্যাংক বলবে আমি এই ফ্যাসিলিটি দিচ্ছি। আমরা জানি না এই যে এই সুযোগটি আছে, ইনফরমেশনটা জানি না, পাবলিসিটি খুবই কম। জি, আপনি আমার কাছে যেটা মনে হয়েছে বিগত যে কোনো সময়ের তুলনায় এখন অনেক ভালো। কেন আমি বলছি, আমরা আগে শুধু চিন্তা করতাম মূলধন এবং যে ব্যক্তি ব্যবসা শুরু করবেন দুইজন, কিন্তু আপনি দেখবেন গত এই দশকে, পুরো 90-এর দশক যদি আপনি দেখেন, আপনি দেখবেন ক্যানাডিয়ান সিডার, সুইডিশ সিডার, জিটিজেড, ইউএসএআইডি, এরা কিন্তু অন্য একটা জায়গায় কাজ করেছে, যেটা কিন্তু অনেক সময় লোকের অন্তরালে থেকে যায়। তারা কিন্তু কাজ করছে গ্রাসরুট লেভেলে, কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায়, মানে টাকা যে সফল উদ্যোক্তা কিভাবে বুঝবেন একজন নতুন, মানে আপনি কি স্কিল ডেভেলপমেন্ট, আমি বলছি কি রাইট, আমি বলছি তাকে প্রথমে উদ্যোক্তা হতে হবে, উদ্যোক্তা হওয়ার সংজ্ঞা, তার নিয়মাবলী সমস্ত কিছু তার বুঝতে হবে, তার বিজনেস রান করার মতন যোগ্যতা থাকতে হবে। তখন যেভাবে উনি বললেন মাইডাস, তখন উনাকে সফল উদ্যোক্তা হিসাবে
চিহ্নিত করতে পারবেন। আমরা যেটা করি, আমরা আমার কিছু আছে, আমার 10,000 টাকা আছে, আমি দৌড়ে গেলাম মাইডাসের কাছে, আমাকে আপনি দেন 10,000, আমি ব্যবসা শুরু করব। আসলে সেটা কিন্তু ভালো হয় না, সাস্টেইন করে না। আচ্ছা আচ্ছা, আপনি অনুকূল পরিবেশের কথা বলেছেন, জি আমি আসছি আপা, আপনি যদি বলেন। সেটা হলো অনুকূল পরিবেশের কথা বলা হয়েছে, সাপোর্টিভ এনভায়রনমেন্টের জন্য কিছু বলা হয়েছে, যে প্রক্রিয়া আছে, প্রক্রিয়া সহজ করতে হবে, লোনের ব্যবস্থা করতে হবে, আরো কিছু আছে কিনা যে এটার সঙ্গে যুক্ত হতে পারে? জি, আরেকটা আছে, যেমন এখন ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট একটা কনসেপ্ট দেশে চালু হতে যাচ্ছে, যে স্থানীয়ভাবে এক এক জেলাতে এক একটা শিল্প বেশ সহায়ক তা হওয়া যায়। মানে টাকা যে সফল উদ্যোক্তা কিভাবে বুঝবেন একজন নতুন, মানে আপনি কি স্কিল ডেভেলপমেন্ট, আমি বলছি কি রাইট, আমি বলছি তাকে প্রথমে উদ্যোক্তা হতে হবে, উদ্যোক্তা হওয়ার সংজ্ঞা, তার নিয়মাবলী সমস্ত কিছু তার বুঝতে হবে, তার বিজনেস রান করার মতন যোগ্যতা থাকতে হবে। তখন যেভাবে উনি বললেন মাইডাস, তখন উনাকে সফল উদ্যোক্তা হিসাবে চিহ্নিত করতে পারবেন। আমরা যেটা করি, আমার কিছু আছে, আমার 10,000 টাকা আছে, আমি দৌড়ে গেলাম মাইডাসের কাছে, আমাকে আপনি দেন 10,000, আমি ব্যবসা শুরু করব। আসলে সেটা কিন্তু ভালো হয় না, সাস্টেইন করে না। আচ্ছা আচ্ছা, আপনি অনুকূল পরিবেশের কথা বলেছেন, জি আমি আসছি আপা, আপনি যদি বলেন। সেটা হলো অনুকূল পরিবেশের কথা বলা হয়েছে, সাপোর্টিভ এনভায়রনমেন্টের জন্য কিছু বলা হয়েছে, যে প্রক্রিয়া আছে, প্রক্রিয়া সহজ করতে হবে, লোনের ব্যবস্থা করতে হবে, আরো কিছু আছে কিনা যে এটা? আপনি অনুকূল পরিবেশের কথা বলছেন, বিসিক দেশের প্রত্যেকটি জেলা পর্যায়ে তারা শিল্প সহায়ক ভূমিকা পালন করছে। সেখানে যারা আগ্রহী উদ্যোক্তা আছে তারা বিসিক থেকে কম দামে বিসিকের ফ্লট বরাদ্দ নিতে পারে, সেখানে উদ্যোক্তার বিকাশ ঘটাতে পারে। এছাড়া দেশে এখন প্রত্যেক জেলা পর্যায়ে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট নামে একটি কনসেপ্ট বেশ পপুলারাইজ হচ্ছে। এর মানে হচ্ছে যে মৌলভীবাজার জেলায় স্থানীয়ভাবে যে শিল্প সহায়ক, সেখানকার স্থানীয় শ্রমিকরা যে পেশায় কাজ করতে আগ্রহী, সেখানকার উদ্যোক্তারা যে বিশেষ শিল্পে আগ্রহী, সিরাজগঞ্জের তাঁত শিল্প, তাদেরকে কি সাপোর্ট দেবে, কারা দিচ্ছে? সেখানে সরকার দেবে, সরকার সাপোর্ট দিচ্ছে। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট কনসেপ্টের আওতায় এগুলো করা হবে, গভর্নমেন্ট সাপোর্ট দিবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে সহায়ক পরিবেশ আছে কিনা। আমি একটা জিনিস ফিল করছি যে ইদানিং কালে যতগুলি ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনগুলো আছে সবাই কিন্তু এসএমই এর উপর জোর দিচ্ছে, এবং সবারই এসএমই এর উপর একটা বাজেট বরাদ্দ, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রেনার, যেটা একজন নতুন উদ্যোক্তার জন্য খুব উপকারে আসে। এবং যতগুলো ব্যাংক বলেন, ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনগুলো বলেন, তারা কিন্তু সবাই এই কম্পোনেন্টটা খুলেছে, যেটা একটা পজিটিভ সাইড। আর একটা পজিটিভ সাইড বলে আমার মনে হচ্ছে, আমি যখন বিজনেস শুরু করতে যাই গত 6 বছর আগে, তখন আমি জানি, আমার মনে হচ্ছে আমার ফ্যামিলি পুরোপুরি এগেনস্টে ছিল এটা। কারণ ব্যবসায়ীরা আমাদের চোখে, হয়তো আমি নিজেও ছিলাম, হ্যাঁ, যখন মানে আমাদের ফ্যামিলি যেহেতু চাকরিজীবী, যে ব্যবসা করব, সো যদি কিছু না করতে পারাটাই হচ্ছে দ্বিতীয় গ্রেড, হচ্ছে ব্যবসা করা, সম্বল হচ্ছে ব্যবসা। সেক্ষেত্রে আমি মনে করছি যে ইদানিং কালে প্রচুর এডুকেটেড ছেলে পেলে বিজনেস লাইনে আসছে। আমাদের দেশে যেহেতু একমাত্র হচ্ছে মানব সম্পদই হচ্ছে মূল সম্পদ, এটাকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য ইনোভেটিভ কনসেপ্ট দরকার, সেটা এডুকেটেড ছেলেদের মাঝখান থেকে বের হয়ে আসা সম্ভব। আমি কিন্তু ডিল করছি একদম গ্রাসরুট এন্টারপ্রেনারদের নিয়ে, যেটা মুর্শিদ সাহেব বললেন। তো আমার এনজিওটার নাম হলো তরঙ্গ। আমরা যে করছি গ্রাসরুট এন্টারপ্রেনারদেরকে ডেভেলপ করছি, যারা আইজিএ অনেক দিন করতো, ওদেরকে আমরা তখন একটা পর্যায়ে যখন ওরা গ্র্যাজুয়েট হয়ে যাচ্ছে, তখন ওদেরকে আমরা নিয়ে আসছি। নিয়ে এসে ওদের জন্য একটা স্পেশাল মডেলই তৈরি করে হয়েছে, যে ট্রেনিং মডেল, যে ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে ওরা কিন্তু লিখতে পড়তে জানে না, বাট তারা কিন্তু ক্যালকুলেশন এবং তাদের ইন্টেলিজেন্স সব কিছুই আছে। অধিকাংশ কি মহিলা না মহিলা? এখানে আমি আমার অর্গানাইজেশনটা ডিল করছে শুধু মহিলাদেরকে দিয়ে। বিসাইড দিস আমরা কাজ করছি মহিলা পুরুষ বোথ আদার অর্গানাইজেশনের সাথে। তাদেরকে আপনারা মানে এডুকেশন দিচ্ছেন, এডুকেশন বিজনেস ট্রেনিং যেটা দিচ্ছেন, দেওয়ার পরে লোন দিচ্ছেন। এটা তখন যারা তারা বিজনেসটা স্টার্ট করলো, স্টার্টআপের পরে এই ফাইন্যান্স সাপোর্টটাও আমরা দিচ্ছি। কিন্তু এখানে একটা সাধারণ আমি খুব লেম্যান একটা দিক থেকে যদি চিন্তা করি, দেয়া হয় কি কৃষি রিলেটেড জিনিস, পোল্ট্রি ফার্ম, সবাই যদি একই রকমের জিনিস করে, এই ভ্যারাইটিটি কি আছে আপনার মনে হয়? যে যখন আপনারা প্রশিক্ষণ দিচ্ছেন বা আইডিয়াস দিচ্ছেন ওদেরকে? আচ্ছা, আমি এটা বলি, মডেলটা এরকম যে সে তার পুরো এরিয়া অ্যানালাইসিস করে দেখবে তার জন্য কোন বিজনেসটা সুইটেবল তার এনভায়রনমেন্টে। কারণ বাংলাদেশে দেখা যাচ্ছে বেশিরভাগই মার্কেটিং এর সমস্যা এসছে, যে সে হয়তো উদ্যোগটা শুরু করলো, পরবর্তীতে মার্কেটিং এর সুযোগ তেমন নেই। তো ওই সময় আমরা না, কিন্তু এক্সকিউজ মি, আমাদের দেশটা একটু গদবাঁধা। এই যে ন্যাশনালাইজ ব্যাংক বললো উইমেন ইন ডেভেলপমেন্ট, কিন্তু ওরা একদম গদবাঁধা কিছু কিছু জিনিসে শুধু উইমেনদেরকে সাপোর্ট করে। যেমন অ্যাট দ্য বিগিনিং 2-3 বছর আগে আমি জনতা ব্যাংকে কন্ট্যাক্ট করেছিলাম, আমি ট্রেনিং ইনস্টিটিউট চালাই, তোরা বললো যে এডুকেশন একটা ট্রেনিং ইনস্টিটিউট, এটা তো আমাদের লিস্টে নাই। সেটা হচ্ছে ছাত্র অবস্থায় কেউ যদি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে, তা আমার বোধ হয় এটি আসলে কন্ট্রাডিক্টিং এডুকেশন ফিলোসফির সাথে। তো আমাদের দেশে একটা কালচার নেই, সেটি হচ্ছে পার্ট টাইম যে কাজটা। তো ছাত্র একজন যদি পার্ট টাইম কাজ করতে পারে, তাহলে তার পড়াশোনাও হচ্ছে,
তার ব্যবসার সাথে কিছুটা রিলেশন হচ্ছে, কিন্তু আবার ব্যবসায়িক মনোবৃত্তিটা চলে আসতেছে না, তার অভিজ্ঞতা হচ্ছে। তো এখানে অনেক ইয়াং এন্টারপ্রাইজ আছেন, এন্টারপ্রেনার আছেন, তো তারা পার্ট টাইম জবের ক্ষেত্রে আসলে কি ধরনের চিন্তা ভাবনা করছেন? তারা কি ছাত্রদেরকে প্রোভাইড করতে চান? আপনার প্রতিষ্ঠানে আছে কিনা? আমার প্রতিষ্ঠানে 3 জন আছে পার্ট টাইম কাজ করছে। আপনি? আমার প্রতিষ্ঠানে নেই, তবে আমাদের কাছে ইন্টার্নি করতে আসে যারা ছাত্র 3 মাস 4 মাস বিবিএ বা এমবিএ, বাট আমিও তাদেরকে বলেছি যে উই এনকারেজ যে যারা স্কিল ডেভেলপমেন্ট শিখতে চায়, যে হ্যান্ডিক্রাফটসে, তারা যদি আমার ওখানে কিছুদিন মানে থাকে, দে লার্ন দ্য টেকনিক্স অফ মানে অফ হ্যান্ডিক্রাফটস মেকিং, তখন তারা নিজেই চিন্তা করতে পারে নতুনভাবে কি করা যেতে পারে। এখানে অনেক ছাত্রী আছে। আমাদের এখনকার ব্যবসা যারা উদ্যোক্তা, তাদের মেইনলি একটা প্রবলেম হয় যে এখনকার যে কম্পিটিশনের বাজার, কারণ আমি যে ইলমেন্সটা নিব বা যে প্রোডাক্ট আমি ক্রিয়েট করবো সেটা এখন হয়তো ভালো চলছে, কিন্তু বছরখানেক পর হয়তো দেখা যাবে যে এটার কোনো এজন্যই ডাইভার্সিফিকেশনের কথা বলা হচ্ছে সব সময়। এটা একটা আমাদের মানে আমরা কনফিউশনে ভুগি যে কোন জিনিসটা নিয়ে আমরা মানে এই যে আমি আপনার প্রসঙ্গটি বুঝেছি যে এই বিষয়ে বোধহয় আপনারা ইয়াং এন্টারপ্রেনারশিপ যে ফোরাম আছে বা আপনারা হেল্প করতে পারেন ওদেরকে, যারা এখন শুরু করেছে, মানে যেন ফিউচার মার্কেটটা যেন বুঝতে পারে। যেমন আমরা সাপোর্ট দিচ্ছি লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরকে, এবং দেখেছি যে আমাদের দেশে এই সেক্টরের যথেষ্ট পটেনশিয়াল আছে। এবং আপনি যদি দেখেন পুরান ঢাকায় নবাবপুর বা ধোলাইখাল এলাকায় যে সমস্ত জিনিসপত্র তারা তৈরি করে, মেশিনারিজ এক্সেলেন্ট, এবং আমাদের ইন্ডাস্ট্রিরও অনেক মেশিনারিজ আমরা যেটা জাপান থেকে এনেছি সেটা আমরা লোকালি ডেভেলপ করেছি। মিসেস রুকা রহমান, উনি তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা ছিলেন, উনি আমাকে মাইডাসের মহিলাদের উদ্যোক্তাদেরকে নিউ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের উপর একটা সেমিনার করেছিলেন। আই ওয়াজ দি স্পিকার ওভার দেয়ার। তো ওখানে আমি দেখেছি ওই যে উনি যে বলেছেন, আসলে আমরা গতানুগতিক অনেক ধরনের ইন্ডাস্ট্রি বা ছোট ক্ষুদ্র শিল্প নিয়ে আমরা চিন্তা করি, নিউ ইনোভেটিভ যেটা সেটা নিয়ে আমরা চিন্তা করি না। আমার মনে হয় যারা নিউ এন্টারপ্রেনার আছে তাদেরকে নিউ ইনোভেটিভ সিস্টেমে কিছু ডেভেলপ করা উচিত। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা এসে আপনাদের এই ইয়ং এন্টারপ্রেনারশিপ নিয়ে অনেক কথা বলেছেন, আপনাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, এবং এটি হয়তো একদিনের কোনো সমাধান হবে না, অনেক রকম সীমাবদ্ধতার কথা আপনারা বলেছেন, এবং আমার মনে হয় যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন এই বিষয়ে তারা দৃষ্টি দেবেন তাদের। শুধু দর্শক মণ্ডলী, আমাদের অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের অন্য অনুষ্ঠানে আমরা অন্য বিষয় নিয়ে কথা বলবো। আপনাদের যে কোনো অভিমত, যে কোনো পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের চিঠি লিখবার ঠিকানা, ইমেল অ্যাড্রেস mithoscriya@myway.com অথবা mithoscriya@hotmail.com। আমাদেরকে টেলিফোন করতে পারেন আপনাদের অভিমত জানানোর জন্য। আমাদের টেলিফোন নম্বর 9134-717। আপনাদের অনুষ্ঠান দেখবার জন্য আবারও ধন্যবাদ। শুভরাত্রি।